অজ্ঞতা এহেন ধমকে অরিন পরপর কয়েকটা শুকনো ঢোক গিরে এগিয়ে এলো কিছুটা। রোদ্র মেয়েটার অলক্ষে মুচকে হাসলো, হাত বাড়িয়ে ফার্স্ট এড বক্স থেকে ওয়েনমেন্ট বের করে নিল। তারপর সেখান থেকে বিন্দু পরিমাণ ওয়েনমেন্ট নিয়ে মেয়েটার গালের উপর দাগ বসে যাওয়া জায়গাগুলোতে একটু একটু করে লাগিয়ে দিল। এই পুরো সময় অরিন ছিল একেবারে নির্বিকার। রৌদ্র নিজের হাতের কাজ শেষে মেয়েটার থুতনিতে আঙুল ছেঁকে মুখটা খানিক উঁচু করে তোলে। তারপর কেমন শান্ত কঞ্চে বলল, খুব ব্যথা লাগছে বউজান। অরিন আবারও ক্ষুদ্র নাক টানে, মাথা ডানে বামে নাড়িয়ে না জানায়। তা দেখে রৌদ্র বুঝি হাসলো খানিকটা। সে মেয়েটার সিক্ত চোখ দুটো নিজের হাতে মুছিয়ে দিয়ে বলল, বড় হয়ে গেছিস জান বাচ্চা। যাক, আলহামদুলিল্লাহ। এবার থেকে না হয় নিজের খেয়ালটা নিজেই রাখতে পারবি। অরিন নিশ্চুপ, মুখে কোনো রা শব্দ নেই মেয়েটার। তা দেখে রৌদ্র কেমন ফিচেল হেসে বলতে লাগলো, সানশাইন, জানিস এর আগেও এভাবেই একবার সবাইকে ছেড়ে চলে গিয়েছিলাম আমি, কিন্তু তখন ব্যাপারটা ছিল একেবারেই ভিন্ন। তখন আমার মধ্যে ছিল এক অজানা তৃষ্ণা, ছিল বাড়িতে ফিরে এসে কাউকে নিজের খুব আপন করে নেওয়ার মতো এক অবাধ আকাঙ্ক্ষা। কিন্তু এখন এখন সেই আকাঙ্ক্ষাগুলো কোথায় পালালো সানশাইন? রৌদ্র থামলো, অরিনের দিকে চাইলো আহত চোখে। মেয়েটা একেবারে কাছে এসে তার কোমর আঁকড়ে ফের বলল, জানিস তখন আমার যাওয়া নিয়ে আমার ছোট্ট জান বাচ্চাটা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল। তার কান্না আমার সহ্য হবে না বিধায় তাকে ঘুমে রেখেই চলে গিয়েছিলাম আমি। কিন্তু এখন এখন আমি আমার সেই ছোট্ট জান বাচ্চাটাকে কাঁদিয়ে চলে যাচ্ছি। হুট করে আমি কেমন নিষ্ঠুর হয়ে গেলাম, তাই না? অরিন বোধহয় ভেজা চোখে হাসলো খানিকটা। সে নিচ থেকে এক হাত বাড়িয়ে রাখলো রৌদ্রের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত বাম গালের উপর। রৌদ্র অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো বুঝতে চেষ্টা চালাচ্ছে মেয়েটার এহেন কর্মকাণ্ডের কারণ। কিয়ৎক্ষণ চুপ থেকে অরিন কেমন অদ্ভুত শান্ত কঞ্চে বলে উঠছে, আমাকে সাজিয়ে তুমি চলে যাবে? আবারও একা করে দেবে আমায়? রৌদ্র থমকায়, অরিনের দিকে তাকায় হতবাক চোখে। হঠাৎ করে বুকের মাঝে কেমন ব্যথায় যেন উঠেছে, মনে হচ্ছে আশ্চর্য। তার মতো অমন তাগড়া যুবকেরও কি বুকে ব্যথা হচ্ছে? কি এক অলক্ষণী কাণ্ড! তারও যে বুকে ব্যথা উঠে গেল মেয়েটার কথা শুনে। কি ছিল মেয়েটার কথায়? কেন তার মনে হলো মেয়েটা বুঝি বহু কষ্টে এই কথাটুকু উঠোর আগে এনেছে। তাছাড়া মেয়েটা তো ভুল কিছু বলেনি। সে তো সত্যি সত্যি চলে যাচ্ছে। কাল চলে যাওয়ার জন্য সব কিছু ঠিকঠাক করে ফেলে এখন আবার কষ্ট পাচ্ছে কেন সে? এমন কথা ভাবতে ভাবতে রোজের দমটা বুঝি বন্ধই হয়ে এলো। সে তৎক্ষণাৎ অনেক কোমর ছেড়ে দেয়। ছেলেটার দৃষ্টি কেমন এলোমেলো, শরীরটাও বুঝি কাঁপছে মৃদুমন্দ। সে তড়িঘড়ি করে বসা ছেড়ে উঠে পিঠ ঘুরিয়ে দাঁড়ায়, হয়তো নিজের এহেন ভেঙে পড়াটা মেয়েটার কাছ থেকে আড়াল করতে চাইছে সে। রৌদ্র কোমরের উপর দু হাত থেকে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে সামলানোর বৃথা প্রয়াস চালায়। এদিকে অরিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের পিঠ বরাবর। তার চোখ দুটো কেমন স্পষ্ট বিষাদের উপস্থিতি। বুকে জ্বলছে এক নিদারুণ হাহাকার, যে হাহাকারের প্রতিধ্বনি একমাত্র তার কানেই এসে বাজছে। বারংবার অরিন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, রৌদ্রের পিঠের উপর নিজের কপাল ছেঁকায়। রৌদ্র মেয়েটার এহেন স্পর্শ পাওয়া মাত্র ঠোঁট কামড়ে চোখ বুজে নিল। হয়তো নিজের মনে নরম হয়ে আসা খানিকটা ঠেকাতেই এই উদ্বেগের তার। কিয়ৎক্ষণ বাদে রৌদ্র টের পেল তার পিঠের উপর কেমন ভেজা ভেজা লাগছে। ছেলেটা আর বুঝতে বাকি নেই মেয়েটা যে নিঃশব্দে কাঁদছে। রৌদ্র তৎক্ষণাৎ পিছন ফিরে, তারপর আর কোনো সাত পাঁচ না ভেবে কান্নারত অরিনকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সঙ্গে। অরিন বুঝি রৌদ্রের ছোঁয়া পেতে গুড়িয়ে গেল খানিকটা। সে কেমন শব্দ করে ফুঁপিয়ে উঠল। রৌদ্র তখন অস্থির হয়ে জুড়িয়ে আসা কণ্ঠে বলতে লাগলো, কাঁদবি না, একদম কাঁদবি না। আমার মরণ হওয়ার আগে তোর চোখ দুটো থেকে যেন আর কোনো অশ্রু না ঝরে। আমি যেদিন এই পৃথিবী থেকে চলে যাব সেদিন না হয় বুক ভাসিয়ে কাঁদবি, কিন্তু এর আগে কাঁদবি না তুই। অরিনের কান্নার বেগ বাড়ল বই কমল না। সে রৌদ্রের বাহু ধরে বাঁধন থেকে ছুটতে চাইলেও রৌদ্র তাকে আরেকটু চেপে ধরে নিজের সঙ্গে মোটা হয়ে আসা কঞ্চে বলে, নড়িস না সানশাইন, একটুখানি শান্তি পেতে দে আমায়। বুকটা কেন যেন খুব জ্বলছে রে, একটু ঠান্ডা হতে দে বুকটা, এরপর ছেড়ে দিব তোকে, প্রমিস। রৌদ্রের এমন কথা কর্ণপুরে পৌঁছানো মাত্র হু হু করে কেঁদে উঠে অরিন। রৌদ্র তৎক্ষণাৎ মেয়েটাকে ছেড়ে দিয়ে
তার পায়ের কাছে মাথা নিচু করে বসে পড়ে। দু হাত দিয়ে অরিনের পা দুটো নিজের বুকে চেপে ধরে কান্না ভেঙে পড়ে। কণ্ঠ থেমে থেমে বলে উঠছে, দয়া কর সানশাইন, দয়া করে কান্না থামা। তোর কান্না আমার সহ্য হয় না বউজান। আমি মরে যাচ্ছি, সত্যি মরে যাচ্ছি। তোর দরকার হয় তুই আমায় মেরে ফেল, খোদার কসম আমি কিচ্ছু বলবো না। তবু আল্লাহর দোহাই লাগে তুই কান্না থামা, আমার আর সহ্য হচ্ছে না। রৌদ্রের এমন আহাজারি দেখে অরিনের কান্নাগুলো যেন দলা পাকিয়ে গেল গলার ভিতর। মেয়েটা নিজের সমস্ত কান্নাগুলো কেমন গিলিয়ে নিল এক প্রকার। সে ধীরে ধীরে নিচু হয়ে এলো, রৌদ্রের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল আলগোছে। রৌদ্র এখনো মেয়েটার পা দুটো জড়িয়ে রেখেছে নিজের সঙ্গে। ছেলেটার বদনখানি কেমন ক্ষণে ক্ষণে কাঁপছে। আচ্ছা, সে কি কাঁদছে? অরিন রৌদ্রের নত মুখখানা নিজের নরম হাতের তালুতে নিয়ে মুখটাকে খানিকটা উঁচু করে তুলল। আর তৎক্ষণাৎ সে ভরকে গেল সেটার অবস্থা দেখে। কাঁদতে কাঁদতে মুখটার সে কি বিহাল দশা হয়েছে ছেলেটার। চোখ দুটো হয়ে গেছে রক্তবর্ণ, শ্যামবর্ণের সুশ্রী মুখখানায় লেপটে আছে চোখের পানি। অরিনের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। সে তৎক্ষণাৎ রৌদ্রের মুখটা মাথাটা নিজের বুকে চেপে ধরে কাঁপতে কাঁপতে বলে, সামলান নিজেকে ডাক্তার সাহেব, এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে বলুন? আমার যে কষ্ট হচ্ছে আপনাকে এভাবে দেখতে। রৌদ্র হাত দুটো দিয়ে মেয়েটার কোমর চেপে ধরলো, খানিকটা ধরে আসা কঞ্চে বলতে লাগলো, এত কষ্ট হচ্ছে কেন বউজান? কেন এতটা দুর্বল হয়ে গেলাম আমি? আমার আমার ভালোবাসাটা এমন অপূর্ণ রয়ে গেল কেন? কেন তোকে নিজের করে পেয়েও হারিয়ে ফেলতে হচ্ছে আমার? অরিন পারল না এহেন কথার প্রত্যুত্তর কিছু বলতে। পারবে বা কিভাবে? ছেলেটার কথাগুলো যে একেবারেই বুকে এসে বিঁধেছে তার। এই ব্যথা নিয়ে কি আর কিছু বলা যায়? হুম। বেশ কিছুক্ষণ পর রৌদ্র নিজেকে সামলে নিল। সেই মেয়েটার বুক থেকে মাথা উঠে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়লো। অরিনও দাঁড়ালো সাথে সাথে। রৌদ্র তখন ফিচেল হাসলো খানিক, বলল, যা, আবারও কাঁদিয়ে দিলাম তোকে। সরি রে বউজান। বলে এই ছেলেটা কেমন চমৎকার হাসলো। আর অরিন সে এক দৃষ্টিতে তাকালো ছেলেটার অমন হাসির দিকে। আশ্চর্য, আর সেটা হাসিতে কোনো প্রাণ নেই কেন? অথচ এই হাসিতে কয়েকশো বার অনায়াসে নিজের জান কোরবান করতে রাজি মেয়েটা। রৌদ্র মেয়েটার দিকে খানিকটা চাইলো এক নিখাত দৃষ্টিতে, যে দৃষ্টি অরিনের ভেতরের সবটা যেন লন্ডভন্ড করে দিতে সক্ষম। মেয়েটা তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে এনে বলে উঠছে, আপনার ওই বেড়াল চোখ দুটো দিয়ে এইভাবে তাকাবেন না ডাক্তার সাহেব। আমার নিজেকে কেমন পাগল পাগল লাগে। আর কত পাগল করবেন আমায়? চোখ কামড়ে হাসলো অরিনের দিকে তাকে আগের ন্যায় গম্ভীর চোখে তাকে নেশালো কণ্ঠে বলতে লাগলো রৌদ্র, চলে যা সানশাইন, আমি হয়তো নিজের খেয়েই হারাচ্ছি ধীরে ধীরে। অরিন এবার সরু চোখ করে তাকালো রৌদ্রের দিকে, খানিকটা এগিয়ে এসে রৌদ্রের মুখোমুখি। অতঃপর খার উঁচিয়ে তাকালো রৌদ্রের দিকে। মেয়েটা আবার ছেলেটার তুলনায় বেশ ছোটোখাটো কিনা। রৌদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রাণ ভ্রমরার দিকে। মেয়েটা যে কোনো কেন এত জ্বালাচ্ছে তাকে কে জানে। এমনিতেই তার মনটা সারাক্ষণ বউ বউ করে, তার উপর মেয়েটার এমন নিজ থেকে পরীর মতো সেজে গুজে তার সামনে চলে আসা, কান্নাকাটি করে চোখ লাল করে ফেলা। তাছাড়া অতিরিক্ত কান্নার তোড়ে গাল দুটো কেমন চামচের মতো লাল হয়ে গেছে মেয়েটার। রৌদ্রের বুঝি ইচ্ছে করছে এক্ষুনি কামড়ে খেয়ে ফেলতে সেই ফোলা ফোলা গাল দুটো। মেয়েটার নাকটাও যেন সৌন্দর্যের প্রতিযোগিতায় নেমেছে আজ। নাকে ডগাটাও কেমন লাল টুকটুকে হয়ে গেছে। উফ, এই মুহূর্তে কি যে একটা অবস্থা হচ্ছে না ছেলেটার, তা যেন বোঝানোই বড় দায়। রৌদ্র তৎক্ষণাৎ নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরায়। আর কিছুক্ষণ মেয়েটার দিকে এভাবে তাকিয়ে থাকলে সে নিশ্চিত নিজের ধৈর্যের উপর ভরসা রাখতে পারবে না। সে হালকা ঝোঁক গিরে কোনো মতে বলল, ঘরে যা মেয়ে, আমি কিন্তু রাতের বেলায় মোটেও ভদ্র ছেলে নই। নিজের ভালো চাইলে চলে যা। অরিন বাঁকা চোখে তাকালো রৌদ্রের দিকে। অতঃপর কোনো কথা বলা কথা ছাড়ে সে ফুট করে হাত বাড়িয়ে স্পর্শ করলো ছেলেটার অ্যাডমাস অ্যাপেল। রৌদ্র তৎক্ষণাৎ কেঁপে উঠলো খানিকটা। সে চোখ বুঝে আবারও ঢোক গেল। তা দেখে অরিন মুচকি হাসল। সে তৎক্ষণাৎ ছেলেটার পানে এক প্রকার আবদার করে বসলো। একটু উপরে তুলবেন প্লিজ। রুদ্রের একবার ইচ্ছে করলো মেয়েটাকে দু একটা শক্ত কথা শোনাতে, কিন্তু বেচারার কি আর অত সাধ্যি আছে? কিছুক্ষণ আগের বলা কথাগুলোই এখনো মাথা থেকে সরছে না তার। সেখানে এখন আবার
শক্ত কথা তার মুখ দিয়ে বেরোবে। রৌদ্র শিকুচকে চাইল অয়নের দিকে। মেয়েটার নেশার চোখের দিকে তাকাতে তার চোখ দুটো যেন আটকে গেল সেথায়। সেটা খুব করে চাইছে অরিন যেন নিজ থেকেই এখান থেকে চলে যায়। কেন সে ধীরে ধীরে নিজের সকল নিয়ন্ত্রণ হারাচ্ছে। রৌদ্র পরপর দুটো শুকনো ঝোঁক খেল। এই এক জ্বালা তার। মেয়েটার কাছে এলেই কোথা থেকে যে এত তেষ্টা পায় হুট করে কে জানে। গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একটুখানি পানি মিলে বোধহয় বেশ সুবিধাই হতো ওই মুহূর্তে। রুদ্র আর 7-5 না ভেবে অরিনকে পাশ কাটে চলে যেতে না ঠিক তখনই তার এক হাতের কবজি পেছন থেকে টেনে ধরলো অরিন। রুদ্রের পা দুটো থামলো, সেই সাথে বেড়ে গেল তার হৃদস্পন্দনের গতি। সেটা খানিক ঠকলে চোখ বুঝে নিল আলগোছে। তারপর কেমন হাসকি স্বরে বলে উঠছে, জানাস না জানোয়ারছা, নিজেকে বহু কষ্টে আটকে রেখেছি। দয়া করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিস না। বিশ্বাস কর, একবার এই বাঁধ ভেঙে গেলে তোর কপালে শনি লাগবে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে অরিন পেছন থেকে জড়িয়ে ধরল রৌদ্রকে। রৌদ্র থমকায়। গলার স্বর যেন মুহূর্তেই হারিয়ে ফেলেছে সে। বুকের খাঁচায় বন্দিরত হৃদয়খানা যেন এখনই বেরিয়ে আসবে তার জায়গা হতে। অরিন নিজের হাত দুটো রৌদ্রের বুক বরাবর উঠিয়ে আনলো। এহেন স্পর্শে ধীরে ধীরে কাহিল হতে লাগলো রৌদ্র। কিয়ৎক্ষণ নীরবতায় চললো দুজনের মাঝে। তারপর হুচ করে শোনা গেল অরিনের দৃঢ় কণ্ঠ, আমাকে আপনার না করেই চলে যাবেন ডাক্তার সাহেব? অন্তত আপনার অবর্তমানে বেঁচে থাকার মতো শক্তিটুকু তো দিয়ে যান। রৌদ্র নিজের শুষ্ক অধৈর্যরা জিভ দিয়ে ভিজিয়ে নিল খানিকটা। তারপর সে ধীরে ধীরে অয়নের হাতটা নিজের বুকের উপর থেকে নামিয়ে পেছন ফিরে তাকালো। দেখলো অরিন কেমন গভীর চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। রৌদ্র আলতো করে হাত বাড়িয়ে অয়নের কোমর চেপে তাকে নিজের বুকের কাছে টেনে আনলো। তারপর মেয়েটাকে খানিকটা উঁচিয়ে তুলে কেমন ধরে আসা কঞ্চে বলতে লাগলো, এমনটা করিস না বউজান, পাগল হচ্ছি তো আমি, আমার লক্ষ্মী। বাকিটা আর বলতে পারলো না ছেলেটা। তার আগেই তার চোখ আটকে গেল অয়নের কাছে হয়ে থাকা নিচের ঠোঁটটার পানে। রুদ্রের কপালে তৎক্ষণ ভাঁজ পড়লো 2-3। সে কেমন অস্থির হয়ে জিজ্ঞেস করে উঠছে, এই তোর ঠোঁটে কি হয়েছে? কিভাবে কেটেছে এতটা? কিরে, কথা বলছিস না কেন তুই? অরিন চোখ তুলে চাইল রুদ্রের দিকে। মেয়েটার চোখ দুটো কেমন ঘোলাটে হয়ে এসেছে মনে হচ্ছে। আচ্ছা, সে কি কাঁদতে চাইছে? অরিনকে এভাবে চুপ করে থাকতে দেখে রুদ্র মেয়েটার ছোট্ট দেহখানা খানিক ঝাঁকিয়ে তুলল। বিচলিত কঞ্চে ফের বলল, কিভাবে কেটেছে বলছিস না কেন? অরিন এবার নিশ্চুপ। তা দেখে রৌদ্র দাঁতে ধর চেপে ধরল। রাগের সুইটা যেন ফেটে যাচ্ছে তার। ভাবা যায় এটা ঠিক কী পরিমাণে অযত্নশীল নিজের প্রতি। রৌদ্র দাঁত কিলমিল করে যে না আবার কিছু একটা বলতে যাবে তার আগেই ঘটল এক অভাবনীয় ব্যাপার। রৌদ্রের উষ্ঠপুটের মাঝে নিজের উষ্ঠপুট চেপে ধরেছে অরিন। রৌদ্র থমকায় আবারও। ঘটনার আকস্মিকতায় ছেলেটা যেন একেবারে হতভম্ব বনেই গেল। এমন একটা মুহূর্তে ফুট করে মেয়েটা যে এমন একটা কিছু করে ফেলবে তা যেন স্বপ্নেও ভাবেনি সে। হতভম্বতায় রোজর হাত দুটো খানিক নড়বড়ে হতেই সে আবারও মেয়েটাকে ভীষণ গভীরভাবে নিজের সঙ্গে আঁকড়ে ধরল। অতঃপর ঠোঁটের মাঝে মেয়েটার অমন নরম অধৈর্যগুলো স্পর্শ পেতে তার সকল ধৈর্যের বাদ যেন কুর্পের ন্যায় হাওয়ায় মিলিয়ে গেল। কিয়ৎক্ষণের মধ্যেই ছেলেটা তার সকল নিয়ন্ত্রণ এবং ধৈর্যকে এক প্রকার চুলোয় দিয়ে অরিনকে নিজের সঙ্গে আরেকটু চেপেই ধরল। তারপর মেয়েটার নরম উষ্ঠপুটে এক ভিন্ন আঙ্গিকে দখল করে নিল ছেলেটা। প্রথম দিকে তার উষ্ঠপুটের স্পর্শ ছিল নরম আন্দোলিত, কিন্তু ধীরে ধীরে সে স্পর্শ হয়ে গেল তৃষ্ণা নিবারণের নতুন পন্থা। সেটা গভীর আক্রোশে মেয়েটার অধৈর্যগুলির উপর কর্তৃত্ব চালিয়ে যাচ্ছে। আর অরিন সে তো চোখ বুঝে অনুভব করে যাচ্ছে তার পাগল পুরুষের প্রতিটি স্পর্শ। রৌদ্র নিজের উষ্ঠপুটের কাজ বহাল রেখে অয়নকে বিছানা এনে ফেলল। অতঃপর মেয়েটার সম্পূর্ণ শরীর জুড়ে নিজের অবাধ্য হাতের বিচরণ চালিয়ে মেয়েটাকে কাঁপিয়ে তুলল। প্রায় মিনিট 5 পর রৌদ্র অয়নের উষ্ঠপুট ছেড়ে দিল। মেয়েটার কপাল বরাবর নিজের কপাল চেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলতেই লাগলো সে। অরিনটা তো সে কখন থেকে চোখ বন্ধ রেখেই ভীষণ হাঁপাচ্ছে। রুদ্র চোখ রাখলো অয়নের বন্ধ চোখের পাতায়। তারপর নিজের মুখটা নামিয়ে আনলো মেয়েটার কণ্ঠদেশে। সেথায় একে একে ঠোঁটের নরম স্পর্শ দিতেই লাগলো। মাঝে মধ্যে কয়েকটা মৃদু কামড়ও বসিয়ে দিল পাগল ছেলেটা।
অরিন আরেকবার কেঁপে উঠে সে শক্ত করে চেপে ধরে রোদ্রের চুলগুলো। রোদ্র হাসল, মুখ তুলে মেয়েটার চোখে চোখ রাখলো আলগোছে। অতঃপর কেমন গভীর কণ্ঠে বলতে লাগলো, কাছে আসতে দ্বিধা নেই, অথচ সবার সামনে আপন বলতে এত কেন দ্বিধা তোর? তুই তো আমার বউজান সানশাইন। আমায় ভীষণভাবে ভালোবাসার লোভী হয়েও কেন মাঝপথে হাতটা ছেড়ে দিতে গেলি? এই কষ্ট আমি কিভাবে ভুলবো বউজান? কিভাবে তোকে দিনের পর দিন না দেখে আবারও সামলাবো নিজেকে? দয়া করে এবার একটা পথ দেখিয়ে দে। অরিন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, কণ্ঠ কেমন জুড়ে আসছে তার। রোদ্র কিছুক্ষণ মেয়েটার দিকে অনিমেষ চোখে তাকিয়ে রইল, তারপর ফোঁস করে নিঃশ্বাস ফেলে মেয়েটার উপর থেকে উঠে বসলো। অরিনও ধীরে ধীরে উঠে বসে রোদ্রের দিকে তাকিয়ে বলল, কিছু কিছু কথা অজানাই থাকা ভীষণ জরুরি ডাক্তার সাহেব। আপনি শুধু এটুকুই জেনে রাখুন, আমি আপনাকে ভুলতে চাইনি। এমনকি আমার জন্য আপনার থাক, সেটা না হয় না বলাই থাক। রৌদ্র হাসলো হালকা, মেয়েটার গালে হাত রেখে আলতো স্বরে বলল, এতটা ভালোবাসা ঠিক না সানশাইন, কষ্ট হয় তো। হলে হোক, ভালোবাসায় যদি ব্যথাই না থাকে তাহলে সেটা আবার কেমন ভালোবাসা? রুদ্র হাসলো ছোঁচ কামড়ে, হাত বাড়িয়ে মেয়েটাকে নিজের বুকের সঙ্গে চেপে ধরে বলে উঠছে, এই বুকটায় হারিয়ে গেলে কি খুব অসুবিধা হতো তোর? অরিন হয়তো বুঝলো না এহেন কথার গভীর অর্থ। সে রুদ্রর বুকে মাথা রেখে কেমন অবুঝ কণ্ঠে বলল, যদি পারতাম তাহলে বহু আগেই হারিয়ে যেতাম ডাক্তার সাহেব। তা এখন কি সম্ভব এটা? হুম। কিভাবে? রুদ্র এবার আহত হাসলো খানিকটা। সে মেয়েটাকে আরেকটু চেপে ধরে গলায় সুর তুলে বলে, এই পর্যায়ে থামতো রুদ্র। মেয়েটার মাথা শব্দ করে চুমু খেয়ে আবারও গাইল। গানটা শেষে রুদ্রের গলাটাও কেমন ধরে এলো। সে আবারও ছোটের কোণে ব্যথাতুর হাসি ঝুলিয়ে বলল, আমার জীবনের হাজারটা অপূর্ণতার মাঝে একমাত্র পূর্ণতা তুই বউজান। তাছাড়া সব ভালোবাসা কি আর পূর্ণতা পায় সানশাইন? কিছু কিছু ভালোবাসা যেন শুরুই হয় অপূর্ণ থাকার জন্য। আগে ভাবতাম এই পৃথিবীর বুকে তারাই বুঝি সবচেয়ে বড় হতভাগা, যাদের ভাগ্যে কিনা তাদের ভালোবাসার পূর্ণতা জোটে না। কিন্তু দেখ আমার ভাগ্য, আমি কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবিনি আমার ভাগ্য আমায় ওই সব হতভাগ্যদের দলে নিয়ে ফেলবে। বিশ্বাস কর সানশাইন, পরের জন্ম যদি পরে কিছু থাকে তাহলে আমি আবারও তোকে আমার জীবনে চাইবো। তখনও যদি ভাগ্য আমার সহায় না হয় তাহলে নিজেকে এবং নিজের এই তুচ্ছ জীবনটাকে বরাবরের ন্যায় বৃথা ভাববো। সবশেষে হাজারো ঝড় ঝাপটা পেরিয়ে ফের তোর সামনে গিয়ে বলবো, আমি তোকে ভালোবাসি সানশাইন। তখন তুই আমার হবি তো? আপনাকে একটা কথা বলবো ডাক্তার সাহেব? এমন কথা হয়নি, মাথাটা নিজের বুক থেকে খানিকটা উঠিয়ে নেয় রৌদ্র। মেয়েটা ছলছল চোখ জোড়া দিকে আবেশিত নয়নে তাকিয়ে থেকে মুচকে হাসলো ছেলেটা। নিজের সকল মন খারাপগুলো একপাশে হটিয়ে সে কেমন মুগ্ধ কণ্ঠে বলল, একটা কেন সানশাইন, হাজারটা বল, আমি সব শুনবো বউজান, তুই বল। আইন ভেজা চোখে হাসলো রৌদ্রের দিকে, অনিমেষ দৃষ্টি তাক করে নিজের ডান হাতটা উঠিয়ে আনলো সেটা বাম গালের ওপর। অতঃপর কিয়ৎক্ষণ চুপ করে থেকে নিজের খানিক ধাতস্থ করে মেয়েটা কেমন ধরে আসা কঞ্চে কোনো মতে বলতে লাগলো, চলে গেলে আমায় ভুলে যাবে না তো? এমন কথায় রোজের ঠোঁটের কোণে দেখা মিল এক অদ্ভুত রকমের ব্যথাতুর হাসি। ছেলেটা তৎক্ষণাৎ অরিনকে নিজের বুকের সঙ্গে চেপে ধরে দোলস শক্ত করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে সামলানোর প্রয়াস চালালো বেশ কিছুক্ষণ, কিন্তু না, কাজ হচ্ছেই না। বরং বুকের ব্যথাটা যেন কেমন করে অদ্ভুতভাবে বাড়ছে তার। রোজের চোখ বুজে আছে, কিন্তু বন্ধ চোখের পাতা বেয়ে নিঃশব্দে ঝরে পড়ছে নোনা ধারা। হয়তো ছেলেটার ভেতরকার কষ্টগুলো অশ্রু রূপে বেরিয়ে আসছে চোখ বেয়ে। খানিকক্ষণ সময় নিয়ে রৌদ্র থিমি স্বরে থেমে থেমে বলল, কেউ কি নিঃশ্বাস না নিয়ে বাঁচতে পারে সানশাইন? যদি না পারে তাহলে আমি কিভাবে তোকে ভুলে যাবো জান বাচ্চা? আমার প্রতিটা নিঃশ্বাস যেখানে তোর কথা মনে করিয়ে দেয়, সেখানে তোকে ভুলে যাওয়া তো অসম্ভব। অনিল চুপ করে রইলেও হয়তো কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে মেয়েটা। কিয়ৎক্ষণ বাদেই সে রোজের পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো, ধরে আসা কঞ্চে বলল, যদি কোনোদিন আমি ভুলে যাই তখন কি করবেন? তোর নিজের সকল ঘোর যেন এক নিমিষে উদাও হয়ে গেল রোজের। সে তৎক্ষণাৎ অরিনকে ছেড়ে দিয়ে
শক্ত হাতে মেয়েটার গলা চেপে ধরলো। এদিকে হঠাৎ আক্রমণে এক প্রকার ভড়কে গেল মির্জা। গলাটা এহেন চেপে ধরা, নিঃশ্বাসটাও যেন জুড়িয়ে আসছে তার। সে মৃদু গুঙিয়ে ফ্যালফ্যাল করে তাকে রইল রৌদ্রের রক্তবন্ধ হয়ে আসা চোখ দুটোর দিকে। ভাব এমন এই মুহূর্তে ছেলেটার চোখের আগুনেই যেন চলছে যাবে মির্জা। রৌদ্র তাতে ধোঁয়া চেপে অরণ্যের পানে তাকিয়েছে। সেটা দৃঢ় চোয়ালখানা কেমন শক্ত হয়ে গেছে চোখের পলকে। রৌদ্র রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে এক প্রকার গর্জন তুলে বলল, খোদার কসম অরি, এমনটা হওয়া তো দূর, তুই যদি স্বপ্নেও কোনোদিন এমনটা ভেবে থাকিস তাহলে কান খুলে শুনে রাখ। আমি রৌদ্র সবার আগে তোর কলিজা খুলে হাতে নিয়ে আসবো, নয়তো তোরে জ্যান্ত কবর দিয়ে ফেলবো। তুই আমায় ভুলে যাবি মানে? এত বড় দুঃসাহস ভুলেও দেখাতে যাস না মেয়ে। অকালে প্রাণটা হারাতে হবে তখন। তাছাড়া যেই হৃদয়ে এই রৌদ্র থাকবে না, সেই হৃদয়টা এই দেহে থাকার কোনো প্রয়োজন নেই। সেটা আমি নিজ দায়িত্বে খুলে নিয়ে আসবো তোর দেহ থেকে। কথাটা বলে রৌদ্র ছেড়ে দিল অরিনের গলা। মেয়েটা ঝাড়া পেয়ে কেমন বুক কাঁপিয়ে কাশতে লাগলো। মুখ হা করে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো বুক। অন্যদিকে রৌদ্র এখনো রাগে ফোঁস করছে। ছেলেটা এবার হুট করে মেয়েটার মাথার পেছনে খোলা চুলগুলো মুঠোবন্দি করে নেয়। অরিন আবারও খুকিয়ে উঠছে, অথচ সেদিকে কোনো রূপ পাত্তা দিল না রৌদ্র। সে অরিনের চুলগুলো চেপে রেখেই মেয়েটার আদরের মুখটা নিজের একেবারে কাছে এনে নিয়ে আসে। মেয়েটার মুখ পানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে নিজের বৃদ্ধা আঙুলটা উঠিয়ে আনে মেয়েটার তির করে কাঁপতে থাকা অধৈর্যের উপর। অরিনের গোলাপে পাপড়িনার নরম অধৈর্যরা খানিক আঙুল দিয়ে স্লাইড করতে করতে রৌদ্র কেমন কামুক দৃষ্টি ফেললো সেথায়। মেয়েটার তির করে কাঁপতে থাকা অধৈর্যরা, বন্ধ চোখের পাপড়ি, ঘন ঘন নিঃশ্বাসের ওঠানামা, সবটা যেন পাগল করে দিচ্ছে রৌদ্রকে। ছেলেটা এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। এতক্ষণের রাগগুলো যে কোথায় ছুটতে পালালো কে জানে। ছেলেটার আবার এই এক দোষ, মেয়েটা আদুরি মুখখানার দিকে তাকালে বুঝি নিজেকে কেমন হারিয়ে ফেলেছে, এই যেমন এখন হারাচ্ছে। রোজ পরপর ছুটে ঢোক গেল গাড়িটা। বুঝো কারবার। আবারও ঘরটা কেমন শুষ্কতা নেমেছে তার। বুকটা তো শুরু হয়েছে অনিয়ন্ত্রিতভাবে ধুকপুকানি। বেচারা ভাব এমন, এক্ষুনি বুঝি দেহের খাঁচা ছেড়ে ছুটে বেরিয়ে আসবে বাইরে। রোজ থমকালো, জিভ দিয়ে নিজের উষ্ণ অধজোড়া খানিকটা ভিজিয়ে নিল কোনো মতে। অরিনের চুলের গোছায় থাকা হাতটা তার সেই কবে যে ঢিলে হয়ে গেছে, সে খবর কি আর আছে বেচারার? বালাই শ্বাস থাকবে বা কি করে? মেয়েটার মুগ্ধতার মোহে যেভাবে হারাচ্ছে না ছেলেটা, সেভাবে কি আর অত কিছুর দিকে তোয়াক্কা থাকে? রৌদ্র অরিনের গালে আলতো করে হাঁস রাখলো, নিচু কচ্ছে বলল, চোখ খোল জান বাচ্চা। অরিনের কি হলো কে জানে। মেয়েটা তৎক্ষণাৎ বেহায়া নিজেদের নির্লজ্জদের মতো চোখ দুটো ফেললো। অথচ কিছুক্ষণ আগে সে মনে মনে পণ করেছে আজকে আর কিছুতেই সে তার ডাক্তার সাহেবের কথা কানে তুলবেই না। কিন্তু মনে সেই কথাগুলো মানলে তো? অরিন চোখ তুলে চাইলো তার ডাক্তার সাহেবের দিকে। মেয়েটার চোখে মুখে সে কি মায়ার ঝলক, যেন এক ভয়ঙ্কর অদৃশ্য বানে আটকে ফেলবে যে কাউকে। রৌদ্র আবারও ঢোক গেল। তার কেন যেন মনে হচ্ছে আজ বুঝি নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলছে সে। তার বিচক্ষণ মস্তিষ্ক বারে বারে তাকে জানান দিচ্ছে, বলছে নিজের সিদ্ধান্তে অটুট থাকবার কথা। অন্যদিকে তার বেঈমান অবচেতন মনটা বারে বারে বলছে তাকে মেয়েটার মাঝে হারিয়ে যেতে। রৌদ্র পড়ল এক মহা বিপাকে। একদিকে বিচক্ষণ মস্তিষ্কের কথা, অন্যদিকে বেঈমান মনটার কথা। কোন দিকে যে যাবে সে? রৌদ্র যখন নিজের ভাবনায় নিমগ্ন, তখনই অরিন তার দিকে ছলছল চোখ করে তাকে কাঁদো কাঁদো গলায় বলে উঠছে, ডাক্তার সাহেব, আমার না গলায় কেমন ব্যথা করছে। ব্যাস এটুকু কথার জন্য যথেষ্ট ছিল রৌদ্রকে আরেক দফা বিচলিত করে দিতে। সেটা তৎক্ষণাৎ মেয়েটার মুখটা খানিকটা উঁচু করে তুলে রৌদ্র দৃষ্টি ফেলে অরিনের গৌরব বরণ কণ্ঠ দেশে। আর মুহূর্তেই ছেলেটার চোখে মুখে কেমন স্পষ্ট ফুটে উঠছে একরাশ অপরাধ বোধ। মেয়েটার গলা ইতিমধ্যে দাগ বসে গেছে রৌদ্রের শক্তপোক্ত আঙুলের। রৌদ্র মাথা নুইয়ে নিজে ঠোঁট কামড়ে ধরে। মন তো চাইছে নিজেকে ইচ্ছে মতো শাসন করতে, কিন্তু মুহূর্তেই মেয়েটার সামনে এন পাগলামি করলে যে হিতে বিপরীত ঘটবে। তাই রৌদ্র নিজেকে ধাতস্থ করে নিয়ে অরিনকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিল। মেয়েটার উপর খানিকটা ঝুঁকে এসে বলতে লাগলো, ঘুম পাড়িয়ে দেই বৌজান,
ঘুমিয়ে গেলে ব্যথা কমে যাবে সোনা। আমি আমি খুব সরি জান বাচ্চা। অরিন আলতো হাসল, হাত বাড়িয়ে ছেলেটার কাঁধ আঁকড়ে ধরলো। অতঃপর কেমন ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো। তারপর রৌদ্র ভ্রুগুটায়। মেয়েটার এমন কথার যথার্থ না বুঝতে পেরে ফের জিজ্ঞেস করলো। তারপর অরিন আবারও মুগ্ধ হাসলো। সে হাসিতে দেখা মিলল তার দুগালের গর্তগুলো। রৌদ্রের বিড়াল চোখ দুটো তো সাথে সাথেই মেয়েটার গাল দুটোর চামড়ায় নিবদ্ধ হয়েছে। অরিন খানিকটা সময় নিয়ে বলল। একটু ভালোবাসবেন না? রুদ্র এবার নিজের দৃষ্টি সরিয়ে আনলো মেয়েটার চোখ বরাবর ভ্রুতের মাঝে গোটা ভাঁজ ফেলে সন্ধিহান গলায় বলল। কতটুকু সহ্য করার ক্ষমতা আছে তোমার? কতটুকু দেবার সামর্থ্য আছে আপনার? রৌদ্রের কথার পিঠে তৎক্ষণাৎ কথাটা বলে উঠছে অরিন। রৌদ্র মেয়েটার এহেন সোজা সাপটা কথায় অবাক হলো বেশ। তার কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো অবাক বাক্য। তাহলে একটুখানি নির্লজ্জ হই আমি? অরিন লাজুক হাসলো, চোখ দুটো নামিয়ে নিল সঙ্গে সঙ্গে। রৌদ্র বুঝি পেয়ে গেল তার কাঙ্ক্ষিত উত্তর। সে ফিচেল হেসে নিজের মুখটা নিচু করে আনে। মেয়েটার ললাটে গভীর চুমু এঁকে সেটা ঠোঁট ছুঁয়ে রেখে বলে ওঠে। রেডি থাকিস জান বাচ্চা, কালকে তুই তোর স্বামীর সঙ্গে বাড়ি ছাড়বি। অরিন তৎক্ষণাৎ কেঁপে উঠছে। নিজের কানে শোনা কথাটা কি আদৌ সঠিক ছিল কিনা সে নিয়ে বলো বিড়ম্বনায়। রৌদ্র ধীরে ধীরে নিজের ঠোঁট সরিয়ে আনে মেয়েটার কপাল হতে। তারপর মেয়েটার মুখের দিকে তাকে বাঁকা হেসে চোখ মেরে বলে উঠছে। নিজের বউকে একা ফেলে রেখে যাওয়ার মতো মহৎ মানুষ আমি নই সানশাইন, সো তৈরি থেকো। অরিন এখনো হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। মেয়েটার পেটে বুঝি জমে আছে একরাশ কথা, অথচ কপাল মন্দ, মুখে একটাও কথা হাসছে না তার। রৌদ্র বেশ বুঝলো মেয়েটার মনের অবস্থা। সে চট করে মেয়েটার উপর থেকে উঠে বসলো। হাত বাড়িয়ে বিছানার পাশে থাকা টেবিলের প্রথম ড্রয়ার থেকে একটা ফাইল বের করে আনলো। অরিন কৌতূহল নিয়ে সেই কখনই উঠে বসেছে কে জানে। সে তৎক্ষণাৎ উৎসুক দৃষ্টিতে তাকালো রৌদ্রের হাতে ফাইলটার দিকে। রৌদ্র মেয়েটার এমন কৌতূহলী দেখে বাঁকা হাসলো। ধীর সুস্থে ফাইলটা খুলে সেখান থেকে দুটো পাসপোর্ট এবং দুটো ভিসা এবং বোর্ডিং পাস। একটাতে রৌদ্রের নাম স্পষ্ট জলজল করে উঠলেও অন্যটাতে অরিনের নাম স্পষ্ট উপস্থিতি। যেন এবার আকাশ থেকে পড়লো সে হতপ্রতি হয়ে নিয়ে তাকালো রৌদ্রের দিকে। রৌদ্র মেয়েটার এহেন দৃষ্টি থেকে হুট করে কেমন গা কাঁপিয়ে হেসে উঠল। অরিন তখন হতবিহ্বল কণ্ঠে জিজ্ঞেস করে বসে। এসবের মানে কি ডাক্তার সাহেব? রৌদ্র থামলো কিয়ৎক্ষণ বাদেই নিজের অমন হাসিটা কোনো মতে গিলে নিয়ে সে বলতে লাগলো। মানে তেমন কিছুই না সানশাইন। যখন আমার সামনে সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল তখন আমার কাছে এই একটা পথই খোলা ছিল। তোকে রেখে যাওয়ার চাইতে মরে যাওয়াটা আমি বেশি প্রিফার করি। তাছাড়া থামলেন কেন? শেষ করুন। রৌদ্র নিজের দৃষ্টি এবার শুরু করলো মেয়েটার উপর। মুখের উপর এসে আশ্রে পড়া চুলগুলো আঙুল দিয়ে আলতো করে কানের পিঠে গুজে দিয়ে বলতে লাগলো। তাছাড়া আমি জানি যে কেন ওই দিন মিথ্যা বলেছিলি। এও জানি আব্বু তোকে কি বলেছে। অরিন বেশ অবাক হয়। মেয়েটার চোখে মুখে লিপটে গেছে একরাশ অবাকের ছাপ। সে কেমন হতবাক কণ্ঠে বলল। মানে কি জানেন আপনি? রৌদ্র মনে মনে বাঁকা হাসল, অথচ বাইরে থেকে মুখাব একেবারে গম্ভীর রেখে বলল। জানি তুই চেয়েছিলি আমি যেন তোকে রেখে অন্য কাউকে বিয়ে করি। তোর নাকি আমার সাথে যায় না, আব্বু নাকি এসব বলে তোকে এবং তোর ইগোকে আঘাত করেছে। তাই তুই তার সিদ্ধান্তে অটুট রইলি, এই তো? অরিন তৎক্ষণাৎ ফুঁসে উঠছে এহেন কথা শুনে। সে রৌদ্রের দিকে খানিকটা তেড়ে এসে ফুসফুস করতে করতে বলে উঠছে। কি বললেন? আমি চেয়েছি আপনি অন্য কাউকে বিয়ে করেন? লাইক সিরিয়াসলি আপনি এত বড় একটা কথা মুখে আনতে পারলেন ডাক্তার সাহেব? রৌদ্রের মুখভঙ্গি কপট ভাব টানলো। হাতের ফাইলটা গুছিয়ে টেবিলের উপর রেখে খানিক ফুস করে নিঃশ্বাস ফেলে বলতে লাগলো। যেটা তুই চেয়েছিলি সেটাই তো আমি বললাম। তাছাড়া আব্বুই তো এটা চেয়েছিল। অরিন এবার তেড়ে উঠছে কণ্ঠে একরাশ ঝাঁজ ঠেলে বলে। মিথ্যে কথা। বড় আব্বু আমায় এমন কিছুই বলেননি। তিনি শুধু বলেছিলেন আমি যদি আপনাকে অস্বীকার না করি তাহলে আপনাকে এই পরিবার থেকে ত্যায্য। বাকিটা আর শেষ করতে পারলো না মেয়েটা। তার আগে সে দু হাতে নিজের মুখটাই চেপে ধরলো শক্ত করে। যা, কি হলো এটা? সে নিজেই কেমন ফটফট করে সবটা বলে দিল। এবার কি হবে? অরিন ভয়ে ভয়ে খানিক ঢোক গেল।
চোখ তুলে রোদ্রের পানে তাকাতে দেখতে পেল ছেলেটা কেমন তাচ্ছিলের সাথে তার দিকে তাকিয়ে আছে। অরিন তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে নিল। রৌদ্র দেখলো সবটা। সে এগিয়ে এলো মেয়েটার দিকে। মেয়েটা আর থুতনিতে আঙুল ছেঁকিয়ে মুখটা নিজের দিকে ঘুরিয়ে আনলো ছেলেটা। অতঃপর কেমন অদ্ভুত শান্ত কণ্ঠে বলতে লাগলো, আমাকে ত্যায্য করে দেবার ভয়ে আমার কাছ থেকে সরে যেতে চেয়েছিলি, তাই তো? আমাকে সবার কাছ থেকে যেন আলাদা হতে না হয়, তাই নিজেকেই আমার কাছ থেকে সরিয়ে ফেলতে চেয়েছিলি। আচ্ছা, তুই নিজেই বলতো, যে মানুষ আমাকে এতটা ভয়ঙ্কর ভাবে ভালোবাসতে পারে, তাকে আমি কিভাবে ভুল বুঝে ছেড়ে দিয়ে চলে যাব? এতটা সাহস কিংবা ক্ষমতা আমার হৃদয়ে আদৌ আছে?